কোনো উপায় না দেখে আমরা দেখতে পেয়েছি ডেং জিয়াওপিংকে তারপরে সহযোগিতা করে আমেরিকা তখন চায়নাকে সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। কেননা আমেরিকার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রাশিয়া আর চায়নার যাতে কখনো মিত্রতা না হয়। কিন্তু ট্রাম্প 4 বছর যে পরিবর্তনটা ঘটিয়ে দেবে, তারপর কিন্তু ভারত এটা বললে চলবে না আমার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আছে, আমেরিকার সাথে বন্ধুত্ব আছে, চীনের সঙ্গে বন্ধুত্ব আছে, আমার কারোর সাথে শত্রুতা নেই, সবাই আমার বন্ধু, তারপর আমি বিশ্বগুরু। এটা কিন্তু দাঁড়াবে না। এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মানে বাংলাদেশে তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং মানে তাদের যে অনুগামী বিভিন্ন যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা সামনে এসছে বলে এই যে মানে রিপাবলিকান পার্টির একটা 9/11 ইনসিডেন্টের পরে একটা মূল নীতি ছিল জিরো টলারেন্স পলিসি সন্ত্রাসবাদকে দমন করার প্রশ্নে, অর্থাৎ সেখানে কিন্তু বাংলাদেশকে চাপে রাখবে, ইউনিট সরকারকেও রাখবে, ইউনিট সরকার পরবর্তী কোনো সরকারে যদি গঠিত হয় তার প্রতিও রাখবে। বাংলাদেশের ছাত্র আন্দোলন মিলিটারি মানে আর্মির সহায়তা ছাড়া কখনোই পসিবল ছিল না এবং সেই সাপোর্টটা ব্যাক এন্ডে পড়ে গেছে। কিন্তু আবার শেখ হাসিনাকে কিন্তু সেফ প্যাসেজ দিয়ে ইন্ডিয়াতে পাঠানোর ব্যাপারটাও কিন্তু আর্মির দ্বারাই হয়েছে। যতদিন পর্যন্ত এই ইউএসএ যতদিন পর্যন্ত ইলেকশনটা মানে রেজাল্টটা যতদিন না ডিক্লেয়ার হচ্ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশ আর্মিও ইউনিসের সঙ্গেই ছিল, ছাত্র আন্দোলনের সঙ্গেই ছিল। বাংলাদেশে প্রশ্নে কীরকম প্রভাব পড়বে সেই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আলোচনা আমরা জনমতে তুলেছি, বিভিন্ন ক্ষেত্রে তারা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলেছেন এবং এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে রয়েছে। ভারত বাংলাদেশের যে সীমান্ত থেকে একেবারে নয়াদিল্লি ঢাকা সর্বত্র কিন্তু এই বিষয়টাকে নিয়ে চর্চা হচ্ছে এবং এই ইত্যবসরে বেশ কিছু স্টেক হোল্ডার রয়েছে বাংলাদেশের রাজনীতিতে যারা বামপন্থী বলে পরিচিত, বিভিন্ন নামের ওখানে বামপন্থী দল আছে। তার মধ্যে অগ্রগণ্য যে সিপিবি তার সাধারণ সম্পাদক প্রিন্স বলেছেন যে যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্টের সময় সরাসরি আমেরিকার মদত থাকলেও এক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদের কোনো রকম তারা হস্তক্ষেপ দেখেননি, বরঞ্চ তারা পাশে থেকে যে ইউনিট সরকার হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার হয়েছে এবং তারা সেটাকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। আগামী সময়ে কি তারা যদি এই ক্ষেত্রে আবার পালাবদল ঘটে তারা কি সমর্থন দেবেন, নাকি চিলচিৎকারে নেমে পড়বেন যে মার্কিন সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশের উপর ছায়া বিস্তার করেছে? ডক্টর ইউনূসের সামনে এখন সত্যিকারে একটা বড় রকমের চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। পিটার হাস, ডোনাল্ড লু এরা তো আর থাকছেন না, ইতিমধ্যেই বদল হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সচিব পর্যায়ের বদল হবার সাথে সাথে পররাষ্ট্রনীতিতেও যে একটা পরিবর্তন হবে এবং সবচেয়ে বড় কথা যে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ নিয়ে তিনবার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি তিনবার জিতে আসার পর তিনি তিনবার এই নিয়ে বিবৃতি দিয়েছেন। চিন্ময় দাস ব্রহ্মচারীকে নিয়ে তার এক্স হ্যান্ডেলে পোস্ট রীতিমতো চাঞ্চল্য তৈরি করে দিয়েছিল এবং তারপরও দুবার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্যাতন প্রশ্নে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতি দিয়েছেন, মোট 3বার বিবৃতি দিয়েছেন এবং 3বার বিবৃতি দিয়ে তার স্টান্স তিনি বুঝিয়ে দিয়েছেন। সাম্প্রতিক সময় সীমান্ত বিবাদ নিয়ে অনেক কিছু এবং বাংলাদেশ একেবারে রণংদেহী মূর্তি নিয়েছে সীমান্তে বিভিন্ন জায়গায় এবং যে চুক্তিগুলো হয়েছিল এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত বারবারই বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির মান্যতা অনুযায়ী যেগুলো অরক্ষিত রয়েছে নন ফেন্সিং এরিয়া সেগুলোতে ফেন্সিং দিচ্ছে এবং সেটা ভারত দেবে। বিএসএফ একেবারে পরিষ্কার করে সেই ব্যাপারটিকে জানিয়েছে এবং সেটা রীতিমতো বাংলাদেশে একটা উষ্মার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিজিবি এবং কোথাও স্থানীয় জনসাধারণ এর উপরে ঝাঁপিয়ে পড়ছে। এগুলো কিন্তু শেখ হাসিনার তৎপরতাকে অনেকটাই নিশ্চিত করছে যে আগামী সময় যে পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং আমেরিকার যে একটা নতুন নীতি, পররাষ্ট্রনীতি এই ক্ষেত্রে যে আসতে চলেছে সেটা নিশ্চিত। আর যে কিছু না হোক অন্তত রিড করতে পেরে গেছেন শেখ হাসিনা, ভারতকে পুরোপুরি ভারতের কাছে বাংলাদেশকে সমর্পণ করে দিয়েছেন শেখ হাসিনা, সেই প্রশ্নে নিয়ে এই দীর্ঘ 5-6 মাস ধরে উদ্বেলিত হয়েছে। কিন্তু যে প্রশ্নে আগামী সময় আমেরিকার একটা ভূমিকা থাকতে পারে এই সমস্ত বিষয়গুলোকে আজ আপনাদের কাছে তুলে ধরবেন। রয়েছেন নীলাঞ্জন দাম, যিনি স্টুডিওতে রয়েছেন, প্রতিরক্ষা বিশ্লেষক নীলাঞ্জন দাম, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দেবাশিস চৌধুরী, তাকেও স্বাগত জানাচ্ছি এবং
রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী ভার্চুয়ালি আমাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী অধ্যাপক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটু দেবাশিস আপনার কাছ থেকে একটু জানতে চাইব রাজনৈতিক বিশ্লেষণের এই জায়গা থেকে, যে বাংলাদেশ নিয়ে অনেক রকম রয়েছে, বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। রাশিয়া যখন এই দীর্ঘ 5 মাসের যখন হয়েছিল, তো রাশিয়াটা স্টেটমেন্ট ছিল, যে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছিল তাদের পররাষ্ট্র দপ্তর থেকে, ভারতের চোখ দিয়ে রাশিয়া বাংলাদেশকে দেখে বা দেখবে। সেটাও কি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও কি এরকমই হবে, যে ভারতের চোখ দিয়েই কি বাংলাদেশকে দেখতে চলেছেন? তা মানে যদি সেটা হয় তাহলে তো সমূহ বিপদ অপেক্ষা করছে বলা যেতে পারে। দেখুন, আমেরিকার যেটা পররাষ্ট্রনীতি বা আমেরিকার যেটা দীর্ঘদিনের সমস্যা, সে যেই অ্যাডমিনিস্ট্রেশনে থাকুক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, যদি একটুখানি সময় পাই তাহলে বলি আপনাদের, মার্কিন যুক্তরাষ্ট্র একদম ইস্ট এশিয়া যাকে বলে, মানে একদম ফার ইস্ট, জাপান, সাউথ ইস্ট এশিয়া প্রভৃতি, তাইওয়ান, এখানে যেভাবে ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে জাপানকে হাতিয়ার করে, জাপানকে কবজা করে, জাপানকে বেস করে পুরো ইস্টার্ন এশিয়াকে যেভাবে কন্ট্রোল করছে, একইভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংলিশ স্পিকিং পুরনো মানে হোয়াইটসদের কান্ট্রি, সেই জন্য আমেরিকার সঙ্গে ওতপ্রোত হতে ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় থেকেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সৌদি ফ্যামিলিকে কন্ট্রোল করে, সৌদি আরবকে কন্ট্রোল করে, মিডল ইস্ট, আগে ইরান খুব নিকটের ছিল, ইরানের রেভলিউশনের পরে সৌদি আরবকে ধরেছে, ইরাককে রেখেছে, ইজিপ্টকে কন্ট্রোলে রেখেছে, করে ওয়েস্ট এশিয়াও কন্ট্রোলে আছে। কিন্তু মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দক্ষিণ এশিয়াকে, সাউথ এশিয়াকে কখনো কন্ট্রোল করতে পারেনি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটা, তার ইন্টারন্যাশনাল রিলেশনস, তার ইন্টারন্যাশনাল ফরেন পলিসি, তার পররাষ্ট্র নীতির উপর একটা কালো দাগ। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছে, আমরা এটাকে বিশ্বাস করি, মানি যে না ভাবে বা একটু নিরপেক্ষভাবে যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1947 থেকে, যবে থেকে ভারত স্বাধীন হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে সবসময় বন্ধু হিসেবে পাশে পেতে চেয়েছে। কেননা ভারত একমাত্র রিলায়েবল অ্যালাই হবে আমেরিকার, যাতে সাউথ এশিয়াকে কন্ট্রোল করে রাশিয়ার যে এক্সপ্যানশন, শীত যুদ্ধের সময়, কোল্ড ওয়ারের সময় রাশিয়া যে নিচে নেমে আসবে আফগানিস্তানের মাধ্যমে, ইরানের মাধ্যমে, যে একদম পুরো একটা যাকে বলে ওয়ার্ম সি পোর্ট, এই অঞ্চলে নেমে আসতে পারছে, মেডিটেরিয়ানকে কন্ট্রোল করার জন্য যে নেমে আসবে আরব সাগরকে, সেটা তার একটা ভয় ছিল। তার আর কোল্ড ওয়ারের পরে এখন আমেরিকার ভয় হচ্ছে চীন যেভাবে এগোবে, চীন যেভাবে এগিয়ে যদি সাউথ এশিয়াকে কন্ট্রোল করে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নিজের ফার ইস্ট আর ওয়েস্ট এশিয়া দুটোকেই হারাবে। মাঝখানে যদি আমেরিকা বিরোধী কোনো শক্তি বসে, পাকিস্তানে হোক, ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, যদি আমেরিকা বিরোধী কোনো শক্তি থাকে এখানে, তাহলে সে জাপান এবং তাইওয়ান ভিত্তিক যে তার যে ফার ইস্ট পলিসি, আর ওয়েস্ট এশিয়া সৌদি ফ্যামিলিকে কন্ট্রোল করে যে তার যে ওয়েস্ট এশিয়ান পলিসি, ওয়েস্ট এশিয়ান যে কন্ট্রোল, এই দুটো মানে মানে বিপদে পড়ে যাবে যদি মাঝখানে সাউথ এশিয়া কন্ট্রোল না করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 1945-এর পর থেকে সাউথ এশিয়া কন্ট্রোল করতে পারেনি। নেহরুর সময় PL-480-র মাধ্যমে আমেরিকার জব, আমেরিকার গম ভারতবর্ষে এসছে, তৎসত্ত্বেও নেহরু সোভিয়েত ইউনিয়নের কাছে গেছিল। বাংলাদেশ যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে পরে কিন্তু অনেক কিছু করতে পারতো। 1962 যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে সহযোগিতা করেছিল 1962-তে। 1965-এ পাকিস্তানকে মদত করা, পাকিস্তান অ্যালাই হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র 1965-এর যুদ্ধতে আমেরিকা কিন্তু পাকিস্তানকে স্পেয়ার পার্টস দেয়নি, যার জন্য তার বিমানগুলো, তার যুদ্ধ সামগ্রী বিফল হয়ে যায় 65-এ। পরোক্ষভাবে 71-এও আমরা মনে করি যে সোভিয়েত ইউনিয়ন আমাদের সহযোগিতা করেছে, কিন্তু আমেরিকাও কিন্তু পরোক্ষভাবে 1971-এ পাকিস্তানের পক্ষে সেভাবে দাঁড়ায়নি। পাকিস্তান তখন অ্যালাই ছিল। পাকিস্তান সেই জন্য কিন্তু কখনো, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো পাকিস্তানকে নিজের ভালো বন্ধু বা রিলায়েবল অ্যালাই কখনো মনে করেনি। সেই জন্য আমরা দেখেছি ইউএসএ পাকিস্তানকে না জানিয়ে বিন লাদেনকে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে এসছে। এবং পাকিস্তান আজকে আমেরিকাকে ছেড়ে একদম চায়নার কোলে গিয়ে বসেছে, কেননা পাকিস্তান কখনোই রিলায়েবল অ্যালাই ছিল না আমেরিকার। আমেরিকা সবসময় সাউথ এশিয়াতে একটা নিজের বন্ধু, নিজের একটা ঘাঁটি খুঁজছে। এটা ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকুক, যেভাবেই হয়ে থাকুক, আমেরিকা ভারতের সঙ্গে রিলেশন সবসময় ভালো করার চেষ্টা করেছে। আমরা সবসময় জানি, আমরা সব অ্যাডমিনিস্ট্রেশন চেয়েছে, জিমি কার্টার বারবার এসছে।
ইন্দিরা গান্ধী একদম সরাসরি সোভিয়েত ব্লকে চলে গিয়ে একদম সরাসরি কোল্ড ওয়ারে একদম পুরো ব্রেজনেভের সঙ্গে মিত্রতার সন্ধি করা সত্ত্বেও 25 বছরের ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, তা সত্ত্বেও হেনরি কিসিঞ্জার এবং নিক্সন আজে বাজে অপশব্দ নিশ্চয়ই বলেছে ইন্দিরা গান্ধীকে, কিন্তু তবুও আমাদের যে এখান থেকে যে যারা স্টুডেন্টসরা পড়াশোনা করতে যায়, আমাদের যা ব্যবসা বাণিজ্য আমেরিকার সঙ্গে আছে, সেটা কিন্তু কখনো বেঘাত করেনি। ইন্দিরা গান্ধীকে গালাগাল করেছে ওরা, কিসিঞ্জার করেছে, কোনো উপায় না দেখে আমরা দেখতে পেয়েছি ডেং জিয়াওপিংকে তারপরে সহযোগিতা করে আমেরিকা তখন চায়নাকে সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। কেননা আমেরিকার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রাশিয়া আর চায়নার যাতে কখনো মিত্রতা না হয়। রাশিয়া আর চায়নার মধ্যে কিন্তু দীর্ঘদিনের ওদের বিবাদ রয়েছে, কিন্তু কোনোভাবে যদি রাশিয়া আর চায়না এক হয়, আর যদি দক্ষিণ এশিয়াতে, সাউথ এশিয়াতে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে যদি তাদের কোনো বিশ্বস্ত বন্ধু না থাকে, কোনো ঘাঁটি না থাকে, তাহলে কিন্তু আমেরিকার পুরো এশিয়ান পলিসি পুরো ভেস্তে যাবে। আমেরিকার যত আরবের তেলটাকে কন্ট্রোল করার বিষয় আছে, যত জাপান, সাউথ ইস্ট এশিয়া ইন্ডাস্ট্রি কন্ট্রোল করার বিষয়, সমস্তটা ভেস্তে যাবে। মানে এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের কাছে তাকে বিশ্বস্ত ভাবার কোনো কারণই, কারণ ইতিমধ্যে ট্রাম্পের যে স্টেটমেন্টগুলো এসেছে। আমার যেটা বক্তব্য যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে এই আজকে যেটা ঘটছে এখানে ভারতবর্ষের পররাষ্ট্রনীতির একটা বিরাট বড় ভূমিকা আছে। ভারত এমন একটা ইতিহাসের সন্ধিক্ষণে আছে, ভারতবর্ষ কিন্তু এখন ওই নন অ্যালাইন মুভমেন্ট সবার সাথে আছি, কারোর সাথে নেই, এটা কিন্তু করলে হবে না। কারণ ট্রাম্প কিন্তু ব্ল্যাক আর হোয়াইটের নীতি অবলম্বন করবে। ট্রাম্প যদি ব্ল্যাক আর হোয়াইট নীতি অবলম্বন করে, এর পরের যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো আসবে তারা কিন্তু এরকমই ক্যাটাগরিক্যাল হতে কিন্তু বাধ্য হবে। কিন্তু ট্রাম্প এই 4 বছর যে পরিবর্তনটা ঘটিয়ে দেবে, তারপর কিন্তু ভারত এটা বললে চলবে না আমার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আছে, আমেরিকার সাথে বন্ধুত্ব আছে, চীনের সঙ্গে বন্ধুত্ব আছে, আমার কারোর সাথে শত্রুতা নেই, সবাই আমার বন্ধু, তারপর আমি বিশ্বগুরু, এটা কিন্তু দাঁড়াবে না, আর দাঁড়াবে না। ভারতবর্ষের প্রয়োজন এখন সরাসরি নিজের পররাষ্ট্রনীতি ঘোষণা করা যে সে কি চাইছে। সে চীনের সঙ্গে থাকতে চাইছে, রাশিয়ার সঙ্গে থাকতে চাইছে, আমেরিকার সঙ্গে থাকতে চাইছে, কারণ 3 জনের সঙ্গে কিন্তু থাকা যাবে না। 3 জন 3টে মেরু, 3টে ধ্রুব হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমি সীমান্তের নিরাপত্তা প্রশ্নটা একটু আসছি, তার আগে একটু ডক্টর দেবাশিস নন্দীর কাছে আন্তর্জাতিক সম্পর্কের এই জায়গাটা থেকে খুব বুঝে নেবার চেষ্টা করতে হবে যে ভারতের নীতিটা স্পষ্টকরণ। দেবাশিস চৌধুরী যে জায়গাটায় তিনি বলছেন, কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে ভারতের নীতিটা খুব আগামী সময় গুরুত্বপূর্ণ হবে। এবং যদি আমরা অত বিস্তারিতভাবে যদি নাও দেখি, খুব সাম্প্রতিক সময়ে সীমান্ত বিবাদ বা এগুলো থেকে দেখি, তাহলে দেখবো যে ভারত সেখানে কিন্তু স্পষ্টকরণ করে দিয়েছে যে সীমান্তে বেড়া লাগাতে সে তৎপর, এবং সেটা রীতিমতো কিন্তু গান চুটিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের সমন্বয়কদের। অন্যদিকে প্রয়োজনে অনেক চাপ ছিল, আভ্যন্তরীণ চাপও ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার ছিল, তথাপি কিন্তু ভারত বাংলাদেশে কিন্তু তার পণ্য সাপ্লাইও করেছে। এই যে নীতিটা, এটা আগামী দিনে ঠিক কি হতে চলেছে? ট্রাম্পের আসার সাথে সাথে কি একটা বাংলাদেশে ডক্টর ইউনূসের সামনে কি সত্যি একটা বড় বিপর্যয় এবার অপেক্ষা করছে? ধন্যবাদ। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির যে অভিমুখ, সেখানে কিছুটা পরিবর্তন এসছে, তবে স্থায়ী যে চেঞ্জটা হবে কিছুটা সময় লাগবে, কারণ বাংলাদেশে এখন স্থায়ী সরকার নেই, তদারকি সরকার রয়েছে। এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারত পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু চেঞ্জ করছে। যেহেতু আমি যদি কাঁটাতারের বেড়ার কথা বলি, যে কেন সৃষ্টি হয়েছে, কারণ ওখানে জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদের সম্ভাবনা তৈরি হয়েছে, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা আরো বেড়েছে। সুতরাং ভারত মনে করছে তার যে দীর্ঘ সীমানা বাংলাদেশের সাথে 4000 কিলোমিটারের বেশি, সেখানে অনেকটাই প্রায় 800 কিলোমিটারের মতো ফেন্সিং নেই, সেটা দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রাম্প অবশ্যই নির্বাচনে জয়ী হওয়ার আগে এবং নির্বাচনে জয়ী হওয়ার পরে এটা স্পষ্ট করেছে তিনি এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেটা খুব কনসার্ন আছে এবং থাকবে বাংলাদেশের পরিস্থিতির উপর। কারণ হচ্ছে বাংলাদেশে শুধু সংখ্যালঘু নিপীড়ন নয়, এবং শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, তাদের উপর অত্যাচার হচ্ছে, অর্থাৎ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং দ্রুত নির্বাচন কেন করাচ্ছেন না ইউনিস, এটা। তৃতীয়ত হচ্ছে এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মানে বাংলাদেশে তৎপরতা বৃদ্ধি পেয়েছে, এবং মানে তাদের যে অনুগামী বিভিন্ন যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা সামনে এসছেন। বলে এই যে মানে রিপাবলিকান পার্টির একটা 9/11 ইনসিডেন্টের পরে একটা মূল নীতি ছিল জিরো টলারেন্স পলিসি সন্ত্রাসবাদকে দমন করার প্রশ্নে, অর্থাৎ সেখানে কিন্তু বাংলাদেশকে চাপে রাখবে, ইউনিস সরকারকেও রাখবে, ইউনিস সরকার পরবর্তী কোনো সরকারে যদি গঠিত হয় তার প্রতিও রাখবে।
এখন একটু আগে দেবাশিস বাবু খুব ভালোভাবে বললেন, অনেক সুন্দর অনেকগুলো যুক্তিযুক্ত পয়েন্ট উত্থাপন করেন, আমি অনেক অংশে একমত। অর্থাৎ ভারতের যে বিদেশ নীতির স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ ভারতের যে বিদেশ নীতির যে নিজস্বতা, ঠান্ডা যুদ্ধের সময় আমরা যদিও ন্যামের কথা আমরা জানি, তারপরে 71 অনওয়ার্ডস কিন্তু ন্যামের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে 71-এর পরে। কিন্তু তারপরে বর্তমানে 1991 অনওয়ার্ডস যে বিদেশ নীতি দেখছি, প্রথমে আমরা মার্কিন ঘনিষ্ঠতা দেখতে পেয়েছি, তারপরেও এখনো রয়েছে। কিন্তু এখন ভারত বলছে যে আমার মাল্টি ডাইমেনশনাল যে ন্যাশনাল ইন্টারেস্ট, বহুমাত্রিক, সেই ইন্টারেস্ট বা স্বার্থকে রক্ষা করার জন্য কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা বজায় রাখছি, একই সাথে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ান ফেডারেশনের সাথে, চায়নার সাথে ওয়ার্কেবল রিলেশনস রাখছি। এখন ভারতের যুক্তি হচ্ছে যে এই ওয়ার্ল্ডটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, নট ইউনিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিভিন্ন নতুন নতুন পোল রয়েছে, যারা ইকোনমিক্যালি, টেকনোলজিক্যালি বা ইন টার্মস অফ ডিফেন্স তারা শক্তিশালী। সুতরাং এই পোলগুলোতে কতগুলো রাষ্ট্র আবার নিয়ন্ত্রণ করছে। সুতরাং ভারতও এই বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ একজন অ্যাক্টর। সুতরাং এই যুক্তি থেকে ভারত মানে বলছে আমার স্ট্র্যাটেজিক অটোনমি আছে, এটাই আমার স্ট্র্যাটেজিক অটোনমি। আমার প্রয়োজনে আমি কাউকে বন্ধুত্ব করতে পারি, কোনো নির্দিষ্ট আসপেক্টে তার সাথে বন্ধুত্ব থাকতে, হয়তো ডিফেন্সের বিষয়ে থাকতে, কোনো একটা দেশের সাথে কূটনৈতিক বা মানে প্রযুক্তিগত থাকতে পারে, কোনো একটা দেশের সাথে থাকতে পারে আমার শুধুমাত্র বাণিজ্যিক। চায়নার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ, রাশিয়ার সাথে বাণিজ্যিক এবং এনার্জি সিকিউরিটি বেশি গুরুত্বপূর্ণ, আর আমেরিকার সাথে একদম মাল্টি ডাইমেনশনাল। একদিকে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক, এবং এই কূটনীতির মধ্যে হার্ড ডিপ্লোমেসি আছে, সফট ডিপ্লোমেসি রয়েছে, যেটা একটু আগে দেবাশিস বাবু বলেন যে স্টুডেন্টসরা যেখানে পড়তে যান দীর্ঘদিন ধরে ফেলোশিপে, এবং এটা কিন্তু একটা সফট ডিপ্লোমেসি, এডুকেশন, কালচারাল রিলেশনশিপ, এটা একটা অংশ। হার্ড ডিপ্লোমেসির মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশন যেটা রয়েছে, আমরা কোয়ার্ডেন মেম্বার, একসাথে আমরা যৌথ নৌমহড়া করেছি, বিমান মহড়া করেছি, আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমেরিকার সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হয়েছে 2002 সালে, তারপর আমরা কাজ করছি আমেরিকার সাথে ন্যানো সায়েন্স নিয়ে, আমরা কাজ করছি আমেরিকার মানে শুধু বিনিয়োগ, IBM, মাইক্রোসফট এরা শুধু বিনিয়োগ করছে না, আমরা করছি স্পেস সায়েন্স নিয়ে করছি, আমরা করছি নিউক্লিয়ার গবেষণা, IT সেক্টরে। অবশ্যই ইন্ডিয়ার মানে IT এক্সপার্টস ওখানে একটা আমেরিকা সিলিকন ভ্যালিতে কাজ করে। আমেরিকাকে আমাদের প্রয়োজন, ভারত আমেরিকাকে ভারতের প্রয়োজন, ভারতেরও আমেরিকাকে প্রয়োজন, যেটা অবশ্যই একটা ন্যাচারাল অ্যালায়েন্স বলে এটা ঘোষণা করা হয়েছে, রিলায়েবল পার্টনার বলে আমেরিকার। আমি এই জায়গাটাকে এবার একটু শিফট করবো, আমি আসবো হচ্ছে নীলাঞ্জন দাম আপনার কাছে। নীলাঞ্জন বাবু, এই যে সীমান্তের এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে শেখ হাসিনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ভার্চুয়াল যে সভাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে তিনি অ্যাড্রেস করছেন, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এবং আজকে তো এরকমও ঘটনা ঘটেছে যে ঢাকাতেই প্রথম হচ্ছে দেখা গেল হচ্ছে একজন ছাত্র ইউনিয়নের যিনি সভাপতি মেঘমল্লার বসু, তার বিরুদ্ধেও ছাত্ররা নেমে গেছে। তিনি বলেছেন যে এই সময় দাঁড়িয়ে হচ্ছে একেবারে পরিষ্কার কথা হচ্ছে একেবারে এই সমস্ত মূলচ্ছেদ করতে হবে, এবং তারা লাল সন্ত্রাস দেখতে পাচ্ছেন, মানে আবার একটা উত্তেজনা নতুন ডাইমেনশনে দেখা যাচ্ছে বাংলাদেশে এগুলো। এবং লক্ষণীয় বিষয়, ছাত্র ইউনিয়ন এই যে সমস্ত রয়েছে যারা শেখ হাসিনা সরকারকে তারা সমর্থন দিয়েছিল, সিপিবিরও একটা সমর্থন তার প্রতি ছিল, এই সমস্ত কিছুকে মিলিয়ে অ্যাসেম্বল করলে কি দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন যে আগামী সময় ডক্টর ইউনূস এবার হচ্ছে সত্যিকারের এবার চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়ালেন, এই বয়সে এই চ্যালেঞ্জ কতটা তিনি নিতে পারবেন? আচ্ছা, আমাদের মানে ভারতবর্ষের প্রতিবেশী দুটো দেশ বাংলাদেশ পাকিস্তান আনফর্চুনেটলি খুবই মিলিটারি ড্রিভেন কান্ট্রি, মানে ওখানকার পলিটিক্সে খুব ভীষণভাবে তাদের সেনাপ্রধানরা খুব ভীষণভাবে তারা ইনফিল্ট্রেট করে থাকে। এবং আনফর্চুনেটলি আরেকটা আনফর্চুনেট হলো যে এই দুটো দেশের মধ্যে কিন্তু বহুবার মিলিটারি কু হয়েছে, যেমন বাংলাদেশেই 29 বার হয়েছে এবং তার মধ্যে এক সপ্তাহের মধ্যেই 3 বার হয়েছে। এবং যেসব জায়গায় এই সমস্ত মিলিটারি কুগুলো হয় সে সমস্ত জায়গায় মিলিটারিদের তাদের যে লয়্যালটিটা না, সেটা মানে লয়্যালটিটা ইউজুয়ালি মানে আপ ফর সেল, মানে যখন যেদিকে সুবিধে সেই সব ঢলে যায় আর কি। যেমন এই রিসেন্ট যিনি জেনারেল সাহেব যিনি টেক ওভার করেছিলেন জুন মাসে, উনি শেখ হাসিনারই আত্মীয়র মধ্যেই পড়েন, হ্যাঁ বোনের মানে দুঃসম্পর্ক বোনের জামাই। এবং তারপরেই কিন্তু আবার আগস্টে গিয়ে হাসিনাকে সেই ছাত্র আন্দোলন মানে বাংলাদেশের ছাত্র আন্দোলন মিলিটারি মানে আর্মির সহায়তা ছাড়া কখনোই পসিবল ছিল না।
এবং সেই সাপোর্টটা ব্যাক এন্ডে করে গেছে। কিন্তু আবার শেখ হাসিনাকে কিন্তু সেফ প্যাসেজ দিয়ে ইন্ডিয়াতে পাঠানোর ব্যাপারটাও কিন্তু আর্মির দ্বারাই হয়েছে। তো সুতরাং ওই যে আমি বললাম ওদের লয়্যালটিটা আপ ফর সেল, যখন যেদিকে, তো যতদিন পর্যন্ত এই ইউএসএ যতদিন পর্যন্ত ইলেকশনটা মানে রেজাল্টটা যতদিন না ডিক্লেয়ার হচ্ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশ আর্মিও ইউনিসের সঙ্গেই ছিল, ছাত্র আন্দোলনের সঙ্গেই ছিল। এবার যখন ধীরে ধীরে দেখতে পাচ্ছে যে ট্রাম্প ফেরত আসছে এবং ইন্ডিয়াতেও যে মানে ইন্ডিয়া গভর্নমেন্টকেও যে 2024-এর ইলেকশনের সময় যে প্রসেসটা করেছিল ডিপ স্টেট থেকে, যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে তাকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা ছিল সেটাও নিউট্রালাইজ করা গেছে। এবং শুধু তাই নয়, গত 1-1.5 বছরে যেমন মালদ্বীপসে ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন হয়েছিল, সেখান থেকেও বেরিয়ে এসে তারপর সেই প্রাইম মিনিস্টার এখন ইন্ডিয়াকে তাদের বেস্ট অ্যালায়েন্স হিসেবে ডিক্লেয়ার করেছে। শ্রীলঙ্কাতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল এবং তারপর উনি টেক ওভার করার পর ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নামটা কি দেশনায়ক স্যার, উনি ওনার ফার্স্ট ওভারসিজ ভিজিট ইন্ডিয়াতে হয়েছে। সো এখন বাংলাদেশ আর্মিও বুঝতে পেরেছে যে ওনারা যে একটা মিস অ্যাডভেঞ্চার করেছিলেন থ্রু ইউনিস, সেটা আপাতত মানে সেটা ফেইল্ড, সেটা আর কোনোভাবেই সেটা মানে আর বাস্তবে আর রং দেখাবে না। সো ধীরে ধীরে এখন যে সাপোর্টটা সকল ছাত্র আন্দোলনকে যে ব্যাক এন্ডে যে সাপোর্টটা বাংলাদেশ মিলিটারি দিচ্ছিল সেটাই কিন্তু এখন ধীরে ধীরে রিভার্স করছে। এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা কোনো কিছু দেখতে পাবেন যে এখন যারা ওই সমন্বয়ক হোক বা সকল সমন্বয়ক যারা আছে তারা বা বিএনপির যারা ছাত্রলীগের যারা আছে, শিবিরের যারা আছে, তারা কিন্তু এখন পথে ঘাটে তারা কিন্তু বিভিন্নভাবে মেলাইন হচ্ছেন বা পথে ঘাটে তারা কিন্তু বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। কারণ এই যে মিস অ্যাডভেঞ্চারটা হলো গত 4-5 মাসে, তাতে করে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পেরেছেন যে ওদের কিন্তু আলটিমেট কোনো লাভ হয়নি। কারণ যে ভারত বা এদের এই যে সমন্বয়ক বা যারা এদের তো কোনো, এরা কেউ হয়তো ভালো ছাত্র নিশ্চয়ই কেউ ছিলেন, কেউ মাদ্রাসা থেকে পড়াশোনা করে একটা জায়গায়, ডক্টর ইউনূস তিনি একজন সফল ব্যক্তি, একটা বিশেষ দিকে বিশেষ করে ব্যাংকিং অর্থনীতিতে তার কিছু মৌলিক নিশ্চয়ই কাজ আছে, বিশ্বব্যাপী আদৃত, কিন্তু এদের সকলেই একটা জায়গায় মিলেছে, এদের কারোর রাজনৈতিক কোনো পরিপক্কতা নেই।